ইসলামী ব্যাংক বিএনপির কাছেই নিরাপদ। সংসদে অর্থমন্ত্রী লুটেরাদের হাতে তুলে দেয়া হচ্ছে অভিযোগ বিরোধী দলে। সীমান্তে সতর্ক প্রহরা বিজিবির, পুশিন চেষ্টা ঢাকাকে চাপে রাখার কৌশল মনে করেন না তথ্য উপদেষ্টা। 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ইতিহাস গড়ল বাংলাদেশ, ঘরের মাটিতে প্রথম জয়। এবারের বিশ্বকাপে বর্ণবাদ মুক্ত করতে ফিফার এক ঝাঁক নতুন নিয়ম, বাড়ানো হচ্ছে ভিএআর এর পরিধি। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে তুমুল বিতর্ক হয়েছে। চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানোর অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান বলেন, ব্যাংকটি ধ্বংসের অপচেষ্টা চলছে। অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে সিদ্ধান্তর এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি সরকারের কাছেই ইসলামী ব্যাংক নিরাপদ। শাহাদাত অভ্রের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনে ইসলামী ব্যাংক নিয়ে বাক বিতণ্ডা চলে বিরোধী দল বনাম সরকারি দল। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান একজন অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তি বলে অভিযোগ করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকে আবারও ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দেওয়া। এর প্রমাণ এই যে ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক, তিনি অসৎ, সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায়। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলা ফিরিয়ে দেওয়া। এরপরে সরকার সকল নিয়ম কানুন মেনে বোর্ড গঠন করবে, পরিচালনা করবে, আমাদের পূর্ণ সমর্থন থাকবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। ইসলামী ব্যাংকের বৈধ ও প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় আছে সরকার। একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো তদন্ত নাই। যদি নতুন ভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে। আমরা দাবি করছি মাননীয় স্পিকার, সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব করা হোক, যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিদেশে, সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না, কিন্তু এগুলো তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এ সময় অর্থমন্ত্রী বলেন, ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে। ইসলামী ব্যাংক বিএনপির কাছেই নিরাপদ বলেও দাবি করেন তিনি। এর আগে অর্থমন্ত্রী জানান, আসছে বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য 400 কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন ব্যাংকটির গ্রাহকরা। সকালে রাজধানীর দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যানকে পদত্যাগের দাবি জানানো হয়। আবারও নতুন করে ব্যাংক থেকে টাকা লুটপাটের জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। দাবি মানা না পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেয়া হয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় 3,890 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরকারের চতুর্থ একনেক বৈঠক। এসব প্রকল্পের মধ্যে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রথম পর্যায়, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা, বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, 33টি জেলায় সার্কিট হাউস উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচএ ক্যান্সার সেন্টার নির্মাণ, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম
MEMIS সাপোর্ট, 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রেড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প। এসব প্রকল্পের সিংহভাগ অর্থায়ন আসবে সরকারি তহবিল থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে তিনি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান। আজ তারেক রহমানের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদান স্মরণ করেন তিনি। ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, নওগাঁ, লালমনিরহাট, দিনাজপুর ও কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের দুই দেশের মাঝের শূন্যরেখায় ঠেলে দিচ্ছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাদের এই পুশ ইন চেষ্টা ব্যর্থ হয়। এ অবস্থায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি জোরদার করা হয়েছে নজরদারি। স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে বিভিন্ন সীমান্তে। একই সাথে আনসার সদস্যদের সক্রিয় করার উদ্যোগও নেওয়া হয়েছে। পুশ ইন চেষ্টা বাংলাদেশকে চাপে রাখার ভারতীয় কৌশল নয়, বরং এটি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেছেন, 5 অগাস্ট পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যে অবস্থায় ছিল তা থেকে দুদেশই বেরিয়ে আসতে চায়। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় পরিচয় হচ্ছে না, তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের এতে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন ডক্টর জাহেদ। নজরানা চৌধুরী রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর থেকেই বাংলাদেশের সীমান্তের বিভিন্ন পুশিন চেষ্টার কারণে উত্তেজনা তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে ভারতকে কয়েক দফা পত্র দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। এ অবস্থায় মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, পুশিন চেষ্টা বাংলাদেশকে চাপে রাখার ভারতীয় কৌশল কিনা। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচন একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবছরের শেষ দিকে অনুষ্ঠান করার পরিকল্পনা সরকারের রয়েছে। ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দলীয়ভাবে প্রচারণা না চালালে তাদের নির্বাচন করতে কোনো বাধা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। বিএনপির ছাত্র সংগঠনের জয়লাভের সম্ভাবনা না থাকলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ডাক্তার জাহেদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে
8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পৌঁছেছে। দুপুরে দুই আসামির ফাঁসির রায়ের কপিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি কোনো মামলায় আসামির মৃত্যুদণ্ড কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। এর আগে গত 7 জুন বহুল আলোচিত এই মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ইউনেস্কো মানদণ্ড অনুযায়ী জাতীয় বাজেটের 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দের কথা বলা হলেও বাংলাদেশে তা প্রকৃতপক্ষে 2%-এরও কম। আবার যা বরাদ্দ রাখা হয় তার বেশিরভাগই ব্যয় করা হয় অবকাঠামো নির্মাণ ও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার পেছনে। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষা খাতে মোট বাজেটের কমপক্ষে 2.5% বরাদ্দ থাকা উচিত। এছাড়া কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেবার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু মানসম্পন্ন শিক্ষার অভাবে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে না। ফলে দিনকে দিন শিক্ষিত বেকার তরুণের পাল্লা ভারী হচ্ছে। শিক্ষাবিদদের মতে মানসম্মত শিক্ষার অভাবের অন্যতম কারণ মানসম্মত শিক্ষকের অভাব। শিক্ষকদের প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার প্রান্তিক পর্যায়ে পৌঁছানো, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী করতে স্কুল ফিডিং সহ প্রণোদনা প্রদান, শিক্ষকদের সম্মানজনক বেতন ভাতা প্রদান এবং নৈতিক শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। আমরা আশা করি যে 5% যাবে, হয়তো প্রথমবারই পারবে না যে 5%, কিন্তু 5% বরাদ্দ দিবে এই মানসিকতা থেকে তারা কাজ করা লাগবে। বাজেটে বরাদ্দগুলো সেভাবে রাখা লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে, বরাদ্দ রাখলেই হবে না, আমি বরাদ্দটা কোথায় ব্যয় করব, এই ব্যয়ের খাতগুলো আমাদের চিহ্নিত করা দরকার। ইউনেস্কো সিগনেটারি হিসেবে 4 to 6% আমাদের জিডিপির খরচ করার কথা, অথবা বাজেটের 20% করার কথা, কিন্তু আমরা ট্রেডিশনালি দেখছি অ্যারাউন্ড 12%-এর মতো বাজেটের শিক্ষা খাতে খরচ হয়। শিক্ষায় কমপক্ষে 2.5% বরাদ্দ রাখার পক্ষে মত দেন গবেষক ও অর্থনীতিবিদরা। কর্মমুখী শিক্ষায় সরকারকে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রাখার পরামর্শ তাদের। আমাদের যে টেকনিক্যাল এডুকেশন, কর্মমুখী যে শিক্ষার বিষয়টা আছে, স্কিল ডেভেলপমেন্টের যে বিষয় আছে, গুণগত শিক্ষার সেই জায়গাগুলো একটা গুরুত্ব এখানে পাবে। আমরা বলি যে আমরা পিছিয়ে আছি র্যাঙ্কিংয়ে, কেন পিছিয়ে থাকবো না কেন? তো দেখা গেল যে আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়, আমাদের প্রায় 150 বিশ্ববিদ্যালয়ে যা গবেষণা বরাদ্দ, যা বাজেট, একটা বিশ্ববিদ্যালয় এর চেয়ে বেশি উন্নত দেশের। শিক্ষা খাতের বরাদ্দকে রাষ্ট্রের বিনিয়োগ উল্লেখ করে শিক্ষার মান বাড়ানো এবং গবেষণার জন্য ধীরে ধীরে বরাদ্দ বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। 8,39,505 কোটি টাকার বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা সরকারের বাজেট থেকে প্রায় 1 লাখ কোটি টাকা কম। দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ছায়া বাজেট প্রস্তাবনা তুলে ধরে দলটি। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, ব্যাংক, বিমা সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদেরকে ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার। বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে গণমুখী। সততা ও স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনাও করেন জামায়াত আমির। এ সময় বক্তারা বলেন, বাজেটের লক্ষ্য শুধু প্রবৃদ্ধি নয়, বরং সুশাসন উন্নয়ন। করের হার না বাড়িয়ে বরং বিদ্যমান কর আদায়ে জোর দেওয়ার পরামর্শ দেন নেতারা। এছাড়াও জাতীয় পরিচয়পত্রকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারে রূপান্তরিত করা এবং বয়স্ক ভাতার হার বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে জামায়াত। এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনে বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অনিবার্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির 2 অঙ্গের 1 অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাঁচছে স্টক মার্কেট,
আরেকটা অঙ্গ ব্যাংক বিমা কর্পোরেশন, এটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায় তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? বেশ কিছু নতুন নিয়মকে সঙ্গী করে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে 3 দেশে আয়োজিত বিশ্বকাপ ফুটবল। খেলাটিকে আরও গতিশীল ও বর্ণবাদ মুক্ত করতে নিয়মগুলো যোগ করছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এখন চাইলেই মাঠের ভেতরে কোনো দলের ফুটবলার প্রতিপক্ষকে মুখ ঢেকে কিছু বলতে পারবেন না। সন্দেহজনক মনে হলেই পকেট থেকে কার্ড বের করবেন রেফারি। বাড়ানো হয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR এর ক্ষমতা। নিলয় মজুমদারের আরও একটি ডেস্ক রিপোর্ট। 2018 বিশ্বকাপে VAR ও 2022 সালে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজির ব্যবহার বদলে দিয়েছে ফুটবলকে। উত্তর আমেরিকার বিশ্বকাপও এর ব্যতিক্রম হচ্ছে না। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বেশ কিছু নতুন নিয়মের কথা জানিয়েছে ফিফা। কোনো খেলোয়াড় যদি বিতর্ক বা উত্তপ্ত পরিস্থিতিতে হাত, বাহু কিংবা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানোর ক্ষমতা দেওয়া হয়েছে রেফারিকে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে যাওয়ার প্রবণতা ঠেকাতেও কঠোর অবস্থান নিয়েছে ফুটবল কর্তৃপক্ষ। নতুন নিয়মে কোনো খেলোয়াড় প্রতিবাদ স্বরূপ মাঠ ত্যাগ করলে তাকে লাল কার্ড দেখানো হবে। একই সঙ্গে কোচ বা টিম কর্মকর্তা খেলোয়াড়দের এমন কাজে উস্কানি দিলে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। এমনকি কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে পরাজিত ঘোষণা করা হবে সেই দলকে। এছাড়াও সময়ক্ষেপণ কমাতে নতুন নিয়ম কার্যকর হচ্ছে থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রে। রেফারি দৃশ্যমানভাবে 5 সেকেন্ডের কাউন্টডাউন শুরু করলে নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বল চলে যাবে প্রতিপক্ষের দখলে। আর গোল কিক নিতে দেরি হলে প্রতিপক্ষকে উপহার দেওয়া হবে কর্নার কিক। বদলি খেলোয়াড় নামানোর নিয়মেও এসেছে পরিবর্তন। মাঠ ছাড়তে থাকে খেলোয়াড়কে মাঠ ত্যাগ করতে হবে 10 সেকেন্ডের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে বদলি খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। খেলোয়াড়দের অযথা মাঠে পড়ে থাকা প্রবণতা কমাতে চিকিৎসা সংক্রান্ত নিয়মে আনা হয়েছে পরিবর্তন। কোনো খেলোয়াড়ের চিকিৎসার জন্য ফিজিও মাঠে প্রবেশ করলে খেলা আবার শুরু হওয়ার পর তাকে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এছাড়াও আরও বাড়ানো হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR এর ক্ষমতা। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, ভুলভাবে কর্নার দেওয়া কিংবা বল খেলায় ফেরার আগেই সংগঠিত কোনো ফাউলের ঘটনাতেও হস্তক্ষেপ করতে পারবে VAR। নীলা মজুমদার, NTV স্পোর্টস ডেস্ক। আরাফাত রহমান ক্রীড়া সংসদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এতে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ এবং স্থির ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের বক্ষব্যাধি, ক্যান্সার, গ্যাস্ট্রোলিভার ও লেপ্রোসিস শাখা। দুপুরে রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের অডিটোরিয়ামে ডক্টর মাহমুদ মাসুম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। ডক্টর জিয়াউল করিমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ড্যাব মহাসচিব ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল মহাসচিব। বিশেষ অতিথি ছিলেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কেনান। রাষ্ট্র রূপান্তরে অংশীদারিত্বের গণতন্ত্র অনিবার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে JSDর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়ুম বলেন, জনগণ বারবার রক্ত ও ত্যাগের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটালেও তাদের প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে 2026-27 বাজেটে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধির দাবি জানিয়েছে চিকিৎসকরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তরুণদের তামাক ব্যবহার ও অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে এমন দাবি জানানো হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং প্ল্যাটফর্ম অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে সেমিনারে বলা হয়, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১% ঘটে অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান ঝুঁকির কারণ তামাক ব্যবহার। কম দাম ও সহজলভ্যতার কারণে বিপুল সংখ্যক তরুণ ধূমপান শুরু করছে, যা ভবিষ্যতে হৃদরোগ, ক্যান্সার ও অন্যান্য সংক্রামক রোগের বোঝা আরও বাড়াবে বলে দাবি বিশেষজ্ঞদের। চলতি মাসে ১০ তারিখ থেকে ৩০ তারিখ সময়ের মধ্যে পৌর কর পরিশোধ করলে সারচার্জের ১৫% মওকুফ করার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে আয়োজিত আলোচনা সভা শেষে এই ঘোষণা দেন প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, গত কয়েক বছর সিটি কর্পোরেশনের রাজস্ব খাতে ধস নামায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ অবস্থায় আগামী ২০ দিন পৌর কর পরিশোধে এই সুবিধা চালু করা হয়েছে। দক্ষিণ সিটির আওতায় থাকা সকল বাসিন্দা এই সুবিধা পাবেন বলেও জানান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের মালিকানাধীন দোকান মালিকদের সাথে মতবিনিময় করেন প্রশাসক। নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু মোকাবেলা মালিকদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। একই সাথে অবৈধ দোকান বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবার কথা জানান প্রশাসক। ২৪ জন বোর্ড পরিচালককে নিয়ে প্রথমবারের মতো সভা করেছে বেসেবের কার্যনির্বাহী পরিষদ। স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টনের সঙ্গে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। ফ্যাসিলিটিস বিভাগ নিজের অধীনেই রেখেছেন বেসেবের সভাপতি তামিম ইকবাল। এছাড়া ফিন্যান্স কমিটিতে ইসরাফিল খসরু, মার্কেটিংয়ে মাসুদুজ্জামান, গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা, টুর্নামেন্ট কমিটিতে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং এইচ গ্রুপের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুকে। এছাড়া গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হয়েছেন শাকনিয়ান তানিম। অ্যাডহক কমিটিতে এই দায়িত্ব পালন করা রফিকুল ইসলাম বাবুকে দেওয়া হয়েছে নারী উইংয়ে, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিচিত এই সংগঠক। এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বেসিবের প্রথম সভায়। রাজশাহী থেকে নির্বাচিত হওয়া শাকরুল আলম সীমান্তের পদত্যাগপত্র গ্রহণ, সুইমিং পুল ও জিমনেশিয়ামের ব্যয় নির্ধারণ ও জাতীয় দলের টিম বাস কেনার বাজেট অনুমোদন দেয়া হয় সভায়। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর সত্ত্ব ৪৭ কোটি টাকায় কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। অতীতের প্রায় ১০০ কোটি টাকার লুটপাটের যে গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত ২০০ কোটি টাকার যে ফাঁদ এড়িয়ে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $৩.৮৫ মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় ৪৭ কোটি টাকার মতো। এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।